আপনি এখানে? উনি আসেননি? সোহান বলল, ও একটু জরুরি কাজে ব্যস্ত, বাসায় আছে, তাই আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। বাসায় বলে দিয়েছে, তাই টেনশন নাই। বলি গাড়ি দরজা খুলে দিল। নূর গাড়িতে উঠে বসলো। সোহান গাড়ি চালাতে শুরু করলো। একবার বাম দিকে তাকিয়ে একটু বলল, আসলে সাদাফের জ্বর এসেছে, ঔষধ কিনে নিয়েছি। আমি ওর একটু যত্ন করো। জানি তুমি ছোট মানুষ, কিন্তু তারপরেও ওর বিবাহিত স্ত্রী তুমি। তোমার চেয়ে ভালো যত্ন অন্য কেউ আর করতে পারবে না। আমি যেতাম, কিন্তু তোমাকে দেখতে চেয়েছে তাই তোমাকে নিতে এসেছি। আমি তোমাকে নিচে থেকে দিয়ে চলে যাব, আর বাসায় উঠবো না। নূর সাথে সাথে প্রশ্ন করে ফেললো, বলল, কি জ্বর এসেছে? কিভাবে, কখন এলো? সোহান বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি যাও, একটু মাথা পানি দিয়ে দিও, আর ঔষধ আমি দিয়ে দিচ্ছি, সেগুলো নিয়ম করে খাওয়াইও, তাহলে ঠিক হয়ে যাবে। গাড়ি সাদাফের বাড়ির নিচে থামতেই ওষুধের ব্যাগটা ধরিয়ে দিল সোহান। তারপর বলল, ভাবিজান, আমি দাঁড়াচ্ছি, তুমি ওখানে গিয়ে আমাকে ইশারা করবে, তারপর আমি চলে যাব। নূর বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি চলে যান। আমি জানি কি করে যেতে হয় ওখানে। আমি বাড়ি চিনবো, কোনো সমস্যা নেই। সোহান বলল। নূর বলল, হ্যাঁ, আপনি চলে যান। গাড়ি নিয়ে চলে গেলে নূর খুব দ্রুত পায়ে হেঁটে লিফটের কাছে গিয়ে লিফটে উঠে ৮ নম্বরে চাপলো। লিফট ৮ নং ফ্লোরে এসে থামতেই সাথে সাথে দরজা খুলে নূর দৌড় লাগালো। দৌড়ে যেয়ে পাসওয়ার্ড দিতে লাগলো। সাদেব গতদিন পাসওয়ার্ড বলে দিয়েছিল, ভাগ্যিস জেনে নিয়েছিল, না হলে তো দরজা খোলাতে হতো সাদাবকে দিয়ে। দরজা খুলেই ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল নূর। দেখলো কোথাও কোনো সারা শব্দ নেই। ধীরে ধীরে এগিয়ে গেল সাদাফের রুমের দিকে। দেখলো সাদাব অবচেতন হয়ে ঘুমিয়ে আছে। জ্বর আরেকটু বেড়েছে। যখন সোহানকে ফোন দিয়েছিল তখন ১০২-এর কাছাকাছি ছিল, এখন ১০৩ পার হয়ে গেছে। নূর কাছে এসেই সাদাবের মাথায় হাত রাখতে অবাক হয়ে গেল। অনেক জ্বর। নূর এখন কি করবে বুঝতে পারছে না। এত ভীষণ জ্বর। সাথে সাথে ওষুধগুলো রেখে বালতি ভরে পানি নিয়ে আসলো। তারপর সাদাপের মাথায় ধীরে ধীরে নূর নিজের ওড়না ভিজিয়ে জলপট্টি দিতে লাগলো। ১০ মিনিট পট্টি দেওয়ার পর জ্বর একটু কমলেই সাদাবকে ডাকতে শুরু করলো নূর। সাদাব পিট পিট করে চোখ খুলে দেখলো নূর সাথে বসে আছে। নূর ওড়না সাদাফের মাথায়। সাদাব যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গেল। সাথে সাথে উল্টো হয়ে শুয়ে নূরের পেট জড়িয়ে ধরে নূরের পেটের সাথে না ঘষতে ঘষতে বলল, কখন এসেছিস? আমাকে রাখিসনি কেন? নূর বলল, একটু আগে এসেছি। আপনার এত জ্বর, বাড়িতে কাউকে জানাননি কেন? সাদাব বলল, কই জানাইনি? এই যে তোকে জানিয়েছি, নিজের স্বামীর সেবা নিজে করবি, অন্য মানুষদের কি দরকার? বলেই নূরের কোমর আর একটু চেপে জড়িয়ে ধরল সাদাফ। এদিকে সাদাফের শরীরের উষ্ণতায় যেন নূরের পেট কোমর সব পড়ে যাচ্ছে এমন অনুভব হচ্ছে। এত শরীর গরম সাদাফের, কিন্তু সাদাফের আরাম লাগছে নূরের ঠান্ডা শীতল শরীরে নিজের শরীর জড়িয়ে রাখতে। ধীরে ধীরে সাদাফ আর একটু গভীরভাবে নূরের পেটে কোমরে জড়িয়ে না ঘষতে লাগলো। নূরের কেমন যেন শিহরণ হচ্ছে। মনে হচ্ছে পেটে কোথাও সুরসুরি হচ্ছে। উষ্ণ গরম একটি অনুভূতি। আগে কখনো এরকম অনুভূতি হয়নি নূরের। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি খাওয়া দাওয়া করে নিন, ওষুধ নিয়ে এসেছি আমি। ওষুধ খাবেন, না হলে আবার জ্বর কমবে না। সাদাব মুখ না তুলে নূরের কোমরে পেটে না ঘষতে ঘষতে বলল, আমার এইভাবে ভালো লাগছে। এখন খাবো না প্লিজ, আর একটু পরে খাবো। এভাবে আমাকে কিছুক্ষণ থাকতে দে তোর সাথে লিফটে, প্লিজ। দীর্ঘ সময় সাদাব ওইভাবে নূরের কোমর পেঁচিয়ে শুয়ে রইল। এক পর্যায়ে সাদাব ঘুমিয়ে গেল, কিন্তু নূরে যেন পা দুটো অসাড় হয়ে গিয়েছে। সাদাবের যেন জ্বর আবার বাড়ছে, আবার মাথায় পট্টি দিতে হবে। কি করবে ভেবে পাচ্ছে না নূর, কোনো কিছু বুঝতে পারছে না। হাতের ফোনটি নিয়ে ফোন দিল নরিন আফরোজকে। এই সময় মুরব্বী ফোন, একজনকে অবশ্যই জানানো দরকার। নূর ছোট্ট, কি না কি হয়ে যাবে, পরে দেখা যাবে। জ্বর আর ভালোই হচ্ছে না, তাই নরিন আফরোজ ফোন ধরার সাথে সাথে নূর কান্না করে দিল। ধীরে ধীরে কান্না করতে করতে বলো, আম্মু, সাদা ভাইয়ের ভীষণ জ্বর। নরিন আফরোজ ভয় পেয়ে গেলেন। দুপুরবেলা মনে হয়েছিল ছেলেটার কণ্ঠটা কেমন যেন লাগছে, তার মানে জ্বর ছিল, ছেলেটা জানায়নি। নরিন আফরোজ বলেন, মাথায় পানি দিয়েছিস? নূর বলো, আম্মু, মাথায় পট্টি দিয়েছি, পানি দিব কি করে? উনি তো ঘুমিয়েছিলেন, তাই আমি একা সরাতে পারিনি। নরিন আফরোজ বললেন, মাথায় আবারও জলপট্টি দে, দিতে থাক কিছুক্ষণ থেমে থেমে, হয়তোবা জ্বর আসবে। কিছু খাইয়ে দে, একটু জোর করে। উঠতে চাইবে না ছেলেটা,
কিন্তু উঠিয়ে কিছু খাইয়ে একটু ঔষধ খাইয়ে দে। আমি কি আসবো নাকি তুই পারবি মা? ভালো করে বল। নূর বলল। না, একটু পর পর তুমি কল দিয়ে আমায় শিখিয়ে দিও, আমি পারবো। নওরিন আফরোজ বলল। ফ্রিজে যা আছে খাবার একটু গরম কর, গরম করে ওর জন্য নিয়ে যা, একটু খাইয়ে দে, তারপর জোর করে ঔষধটা খাইয়ে দে, তারপর মাথায় একটু পানি পট্টি দিয়ে দিস। আবার কিছুক্ষণ পর ঔষধ খাবার সময় হলে একটু স্যুপ করে দিবি। যদি করতে না পারিস আমি স্যুপ রান্না করে সাইমনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। নূর সাথে সাথে বলল। না বড় আম্মু, আমি স্যুপ রান্না করতে পারবো। মোবাইল দেখে শিখে নিব, কোনো সমস্যা নেই। সাইমন ভাইকে পাঠাতে হবে না। যদি পাঠাতে হয় তাহলে আমি জানাবো। কথাগুলো শেষ করে ফোন রেখে দিল নূর। তারপর সাদাবকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর সাদাব চোখ পিটপিট করে তাকালো। ভীষণ জ্বর সাদাফের। নূর বলল। প্লিজ একটু উঠুন, খাবারটা খেয়ে নিন, ঔষধ খান, তারপর আবার ঘুমাবেন। সাদাব বলল। খেতে ইচ্ছে করছে না এখন। নূর বলল। প্লিজ আমার কথা শুনবেন না? না, ওসব খাবার খেতে ইচ্ছে করছে না আমার। বলল সাদাব। নূর বলল। তাহলে কি খাবেন? সাদাব নূরের দিকে তাকালো। তাকিয়ে আবার কোমর পেঁচিয়ে ধরে নাক ঘষে ঘষে বলল। তোকে চাই, তোকে খাবো। নূর সাদাফের কথা শুনে বোকা হয়ে গেল। কি বললো মাত্র ওই লোকটা? নূরকে খাবে মানে? নূর কি বোঝের ভান করে বলল। মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে কি করে খাবেন? তাড়াতাড়ি উঠে ওষুধ খেতে হবে তো। সাদাব জানালো। ওষুধ এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো। নরিন আফরোজ ফোন রাখলেও টেনশন মুক্ত হতে পারলে না। ছেলেটা জ্বর যে বড় ভয়ঙ্কর, 2-3 দিনের আগে ছাড়ে না। নূর একটা বাচ্চা মেয়ে, কতক্ষণই বা দেখে রাখবে? নূরকেও তো চলে আসতে হবে। আচ্ছা, নূরকে কি কোনোভাবে ওই বাড়িতেই রেখে দেওয়া যায় না? অ্যাটলিস্ট একদিনের জন্য কিছু একটা তো করতে হবে। উনি সাথে সাথে রান্নাঘরে গেলেন সামিহা বেগমের কাছে। সামিহা বেগম দেখলেন নরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে ঢুকলো। নরিন আফরোজকে দেখে সামিহা বেগম বললেন। ভাবি, কি হয়েছে, কিছু বলবে? নরিন আফরোজ বললেন। তোর কাছ থেকে একটা পারমিশন চাইতে এসেছি। সামিহা বেগম বললেন। আমার থেকে পারমিশন? তোমার যা করার করো, আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কি আছে? নরিন আফরোজ বলল। না, এই ব্যাপারে একটু পারমিশন লাগবে, কারণ তোকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। সামিহা বেগম বুঝতে পারলেন না নরিন আফরোজ কী বিষয়ে কথা বলছেন। তাই বোকার মতো চেয়ে রইলেন নরিন আফরোজের দিকে। নরিন আফরোজ এদিক ওদিক দেখে সামিহার কানে কানে এসে বললেন। নূরকে একদিনের জন্য সাদাফের বাড়িতে রাখা যায় না, মানে সাদাফের ভীষণ জ্বর। কথাটি শুনে সাথে সাথে চিৎকার করে উঠলেন সামিহা বেগম। বললেন। কি? সাদাফের জ্বর? তুমি জানলে কি করে? কে জানালো তোমাকে? নরিন আফরোজ বললেন। চুপ কর, আমি আস্তে আস্তে কথা বলছি আর তুই জোরে গলা ফাটিয়ে চিৎকার করছিস। বলছিলাম কি, নূরকে ওর মামা বাড়ির কথা বলে একদিন যদি সাদাফের বাড়িতে রাখা যায়। ছেলেটার 103 ডিগ্রির ওপরে জ্বর। নূর কিছুক্ষণ আগে আমাকে জানালো, বসে বসে পানি পট্টি দিচ্ছে। আর তুই পারিস তোর ভাইয়ের বাড়ি হ্যান্ডেল করতে। যে কোনো উপায়ে তোর ভাইকে বুঝিয়ে দে নূর ওদের বাড়িতে আছে, কেউ জিজ্ঞেস করলে যেন এটাই বলে। সামিহা বেগম বললেন। সেটা না হয় হয়ে যাবে ভাবি, কিন্তু নূর কি একা পারবে সাদাফকে দেখে রাখতে? নরিন আফরোজ বললেন। না না, সমস্যা নেই, আমি রাতের বেলা রিমা এবং সাইমনকে দিয়ে খাবার পাঠাবো, ঔষধ পাঠাবো, দেখতে পাঠাবো। প্রয়োজন হলে রাতে থাকবে সাইমন। যদি হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে নূর একা কিছু বুঝে উঠবে না, তাই ভাবছি সাইমনকে পাঠিয়ে দিব ওই বাসায়। সামিহা বেগম বলেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কোনো অমত নেই। আমি ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। উনি বা যে কেউ ফোন করলে যেন বলে নূর একদিনের জন্য হঠাৎ ওই বাসায় গিয়েছে। আর ফোনে কথা বলতে চাইলে বলবে নূর একটু বাহিরে গেছে। কোনোভাবেই যেন বুঝতে না দেয় নূর নেই। নূর সাদাবকে জোর করে একটু উঠালো। উঠিয়ে ফ্রিজ থেকে খাবার গরম করে খাওয়াতে চাইলো। সাদাব বলল। ওইসব ভারী ভারী খাবার খেতে পারবো না। এক কাজ করি, আমি বাইরে যাই, যে একটু স্যুপ নিয়ে আসি। নূর অবাক হয়ে গেল। বলল। আপনি এই শরীরে বাইরে যাবেন স্যুপ আনতে? সাদাব বলল। আর কি করবো তাহলে? নূর বলল। আমি রান্না করছি। সাদাব বলল। খবরদার, তুই পারবি না, হাত পুড়িয়ে ফেলবি। আমি ঠিক একটু একটু করে হেঁটে যেতে পারবো।
নূর বলল, আপনি চুপচাপ এখানে বসে থাকেন, আর একটা কথাও বলবেন না। আমার শুধুমাত্র 10 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। চুপচাপ এখানে বসে থাকবেন। বলেই সাদাফের মোবাইলটি নিয়ে ফোন লাগালো নরিন আফরোজকে। তারপর নরিন আফরোজের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে সেই অনুযায়ী ফ্রিজ থেকে জিনিসপত্র বের করে একটু একটু করে স্যুপ রান্না করে ফেললো। জানে না কেমন হয়েছে, কিন্তু যেমনই হোক খেতে তো হবেই। তবে স্যুপ বাটিতে ঢালার সময় হয়ে গেল বিড়ম্বনা। একটু স্যুপ ফসকে হাতে পড়েছে নূরের। চিৎকার করে উঠল নূর। সাদাফ নূরের চিৎকার শুনে সাথে সাথে দ্রুত পায়ে এগিয়ে আসলো রান্নাঘরে। যদিও শরীর চলছিল না সাদাফের। এসে দেখলো নূরের হাত লাল হয়ে আছে, ছটফট করছে, মুখ দিয়ে কোনো সাউন্ড বের করছে না। সাদাফ সাথে সাথে নূরের দিকে তাকালো রাগত চোখে। তারপর হাত নিয়ে সাথে সাথে বেসিনে দিয়ে পানি ঢালতে লাগলো। তারপর বলল, কেন করলি পাকনামি? বলেছিলাম পারবি না, শুধু শুধু। আমি তো অন্য কিছু খেতে পারতাম, নিচের থেকে যে কিছু না কিছু নিয়ে আসতাম। তারপর সাদাফ বলল, কষ্ট হচ্ছে শোনা, অনেক অনেক জ্বলছে নিশ্চয়ই। কোনোদিনও তো তুই এগুলো করিসনি, কেন শুধু শুধু করতে গেলি বলতো? ঠান্ডা পানি পড়ার কারণে নূরের যন্ত্রণা অনেকখানি কমে গিয়েছে। তার উপরে সাদাপের এত আন্তরিকতা দেখে, ওর প্রতি সাদাপের এত টেনশন দেখে নূরে যেন কোনো কষ্টই হচ্ছে না। এক দৃষ্টিতে সাদাফের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে যেন সাদাফের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরল নূর। সাদাফ অবাক হয়ে গেল, কি করবে বুঝে উঠতে পারছে না। নূর হঠাৎ জড়িয়ে ধরলে কেন ধরল সেটাও বুঝতে পারছে না। তবে সাদাফের খুব ভালো লাগছে, বুকটা যেন বরফ শীতল হয়ে গেল। এই উষ্ণতার মধ্যেও সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছিল, কিন্তু নূর জড়িয়ে ধরার সাথে সাথে এতটা আরাম লাগছে বলে বোঝাতে পারবে না সাদাফও নূরকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ ধরেই নূর সাদাফকে জড়িয়ে ধরে রেখেছে, একটি কথাও বলছে না। সাদাফও আর কিছু জিজ্ঞেসও করছে না। কিন্তু ধীরে ধীরে নূরের প্রতি সাদাফের যেন অনুভূতিগুলো বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করলো। এমনিতেই জ্বর, তার উপরে উষ্ণ শরীরে নূরের শীতল স্পর্শ পেতে সাদাফের ভিতরে যেন কিছু একটা নিষিদ্ধ চাহিদা সৃষ্টি হতে লাগলো। সাদাফ ধীরে ধীরে হাত দুটো তুলে নূরের মুখটি দুই হাতের আঁচলে নিয়ে গালে কপালে গলায় চুমু খেতে লাগলো। নূর এখন আর ভয় পায় না, কোনো কিছুতে বাধাও দিল না। সাদাফের সাথে সাথে নূর সাই জানাতে লাগলো। সাদাফের কপালে গালে চুমু খেতে লাগলো। এই প্রথম সাদাফের অনুভব হচ্ছে যেন কোনো কিছুই একতরফা নয়, নূরের পক্ষ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে। সাদাফ যেন আরেকটু উন্মাদ হলো। নূরকে নিজের বক্ষে জড়িয়ে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস উষ্ণ ঠোঁট নূরকে যেন জ্বালিয়ে দিচ্ছে। তবুও সাদাফের সাথে সাড়া দিয়ে গেল সমান তালে। এভাবে হয়তো মিনিট 5 ধরে সাদাফ চুমু খেলো। তারপর ধীরে ধীরে সাদাফ নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকালো। নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাফ নিজ আঙুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, আজকে বাধা দিলি না কেন? আমার কাছ থেকে ছোটার জন্য একটু ছোটাছুটিও করলি না, আমার জ্বর সেই চিন্তা করে। নূর সাথে সাথে নাসূচক মাথা নাড়ালো। সাদাফ তারপর বলল, তাহলে কেন বাধা দিলি না? নূর সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তারপর বলল, আগে বাধা দিতাম, কারণ মনে হতো আপনি আমার চাচাতো ভাই, তাই আমার সাথে এইগুলো করছেন। এখন বাধা দিইনি, কারণ আমি জানি আপনি আমার স্বামী হন। এখন আমি জানি আপনি আমাকে শুধু ভালোবাসেন আমায়। সাদাফ এই জ্বরের মুখেও যেন ছোট একটু হাসি খেলে গেল। চুপচাপ নূরকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো সত্যি বড় হয়ে গেছিস নূর। এখন আর ছোট্ট নূর নেই যার সাথে আমার সব সময় জোর করা লাগতো। এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস, স্বামী স্ত্রী সম্পর্ক বুঝতে শিখে গেছিস। বলে নূরের কপালে একটি চুমু খেলো। খেয়ে বলল, তুই সর, আমি সুপ বাড়িতে ঢালছি। স্যুপ বাটিতে ঢেলেই দুজন গেল বেডরুমে। নূর জিজ্ঞেস করলো, আপনি একা খেতে পারবেন নাকি আমি খাইয়ে দিব? একা এত কিছু করে আসলাম, এটা যখন পেরেছি একা হাতে খেতেও পারবো, সমস্যা নেই। তুই একটু খা। বলে নূরের মুখের সামনে ধরলো। নূর বলল, ক্ষুধা নেই আমার। সাদাফ বলল, খেতে হবে, কারণ আরো দীর্ঘ সময় আপনার এখানে থাকতে হবে, তাই খেয়ে নিন। নূর অবাক হয়ে গেল, বলল, দীর্ঘ সময় মানে? বাবা তো সন্ধ্যার আগে অফিসে থেকে এসে পড়বে, আমার তো চলে যেতে হবে। সাদাফ বলল, না, আজকে যেতে হবে না, মায়ের সাথে কথা হয়েছে, সবাই জানবে তুই আজকে তোর মামার বাড়িতে আছিস। কিন্তু তুই আজকে এখানে থাকবি, যেতে পারবি না। আর কেমন বউ তুই, হ্যাঁ? অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে চাচ্ছিস? এই তোর ভালোবাসার স্বামীর প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই? দুনিয়াদারি কিয়ামত হয়ে গেলেও তো তোর আজকে এইখানে থাকা উচিত।
কথাটি শুনি সাথে সাথে নূরের মুখে খেলে গেল বেহায়া হাসি। সাদাব তাকিয়ে রইল নূরের দিকে, বলল, হাসছিস কেন? নূর বলল, জানি হাসা ঠিক না, কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে আমি এখানে থাকবো, তাই আমার হাসি চলে এসছে। এভাবে কথায় কথায় খাওয়া শেষ হলে ওষুধগুলো খেয়ে নিল সাদাব। তারপর নূরকে বলল বিছানায় পা মেলে বসতে। নূর বসার সাথে সাথে সাদাব নূরের পায়ের উপর শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে রাখলো, বলল, এভাবে কিছুক্ষণ থাক, মাথার চুলগুলো টেনে দে, আমি একটু ঘুমোবো। নূর বিছানার পিছনে হেলান দিয়ে সাদাবকে পায়ে শুতে দিল। তারপর ধীরে ধীরে মাথার চুলগুলো টেনে দিতে লাগলো। সাদাবও এক পর্যায়ে ঘুমিয়ে গেল। এভাবে ঠিক কতক্ষণ ঘুমালো জানে না। 2-2.5 ঘন্টা পর ফোন আসলো নরিন আফরোজের। সাদাবের ঘুম ভেঙে গেল। উপরে তাকিয়ে দেখলো নূর ঘুমিয়ে গেছে, তাই সাথে সাথে ফোন রিসিভ করে বলল। হ্যালো। নরিন আফরোজ বলল। জ্বর এখন কেমন বাবা? মাথাটা কি ঠান্ডা হয়েছে? সাদাব মাথায় হাত দিল, কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ, জ্বর কমেছে, ওষুধ খেয়েছি। তোমার ছেলের বউ স্যুপ রান্না করেছে, তাই খেয়ে ওষুধ খেয়েছি। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস। আর নূর অনেক কিছুই বুঝে না, পারে না, তাই তুই ওকে একটু শিখিয়ে দিস, তাহলে সব কিছুই পারবে। বাসায় আমি সব ম্যানেজ করে নিয়েছি। বলছি, নূর ওর মামার বাড়িতে আছে, কোনো সমস্যা নেই। শরীরের যত্ন নিস কেমন? সাইমনকে পাঠিয়ে দিব রাতে, কোনো প্রয়োজন হবে? সাদাব বলল, না, পাঠাতে হবে না, এমনিতে একটু পর খাওয়া দাওয়া করে ঔষধ খেয়ে ঘুমিয়ে যাব। সাইমন এসে আর কি করবে? রাত বাজে 11টা। নূরের ঘুম ভাঙতে ঠিক রাত 11টা বেজে গেল। সাদাব তাকিয়েছে নূরের দিকে। সেই 1 ঘন্টা আগে সাদাবের ঘুম ভেঙেছিল, কিন্তু নূরকে জাগায়নি। নূর এখন ঘুম থেকে উঠেই দেখতে পেল সাদাব পাশে বসে আছে, মোবাইল টিপছে। নূর সাথে সাথে সাদাবের কপালে হাত দিল, দিয়ে দেখলো জ্বর একটু কম। তারপর বলল, রাতে খাবার দাবার খেয়ে নিন, ওষুধ খেয়ে ঘুমাবেন। সাদাব সাই জানালো। হালকা পাতলা দুজন কিছু খেয়ে নিল। তারপর সাদাবকে ওষুধ খাইয়ে দিল নূর। ওষুধ খাইয়েই যেহেতু সাদাবের জ্বর নেই, সাদাবের বিছানাটা ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান, আমি ওই ঘরে যাচ্ছি, আপনি এখানে ঘুমান। সাদাব বলল। না, এখানে ঘুমা, একা ভয় পাবি। নূর বলল। না না, আমি একটুও ভয় পাবো না, আমার একা ঘুমিয়ে অভ্যাস আছে। সাদাব বলল। ভয় পাবি না? ও আচ্ছা, তুই ভয় না পাস, কিন্তু আমি পাবো। আজকে তো আমার জ্বর, যে কোনো মুহূর্তে ভয়ে কেঁপে উঠতে পারি। আর তুই তো আমার সেবা করতে এসেছিস, ওই ঘরে থাকলে সেবা কি করে করবি? এই ঘরে ঘুমিয়ে থাক বিছানা করে। নূর বলল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাটে বাম পাশে ঘুমাচ্ছি। সাদাব বলল। ঠিক আছে। বলে মুচকি মুচকি হাসলো। মনে মনে ভাবলো, একটু মিথ্যা কথা না বললে যে তোকে এই রুমে রাখা যেত না, তাই ভয় পাওয়াটা করতে হলো। হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই একত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলেন। সাইমন, রিমা চুপচাপ খাওয়া দাওয়া কমপ্লিট করে যার যার রুমে চলে গেল। নওরিন আফরোজ ও সামিহা বেগম রান্নাঘরে গোছগাছ করছিলেন। হঠাৎ এমন সময় হুমায়ুন রহমান ডাক দিলেন। একটু শুনে যাও নরিন। নওরিন আফরোজ রান্নাঘর থেকে হাত ধুয়ে ড্রয়িং রুমে আসতেই বলল, উপরে একটু রুমে এসো, কথা আছে। কথাটি বলেই হুমায়ুন রহমান চুপচাপ উপরের দিকে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন। কি এমন কথা এখানে বললো না? নওরিন আফরোজ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখে আসছি তোমার ভাই কি কথা বলবে। হয়তো ঔষধ বা অন্য কিছু প্রয়োজন হবে। কথা কাটিয়ে নওরিন আফরোজ পিছনে পিছনে উপরের দিকে চলে গেলেন। নওরিন আফরোজের কেমন যেন মনের ভিতরে ধুকপুক করছিল। কি এমন কথা বলবে যার জন্য এত আর্জেন্ট ডেকে নিয়ে আসলো? ভিতরে ঢুকতেই দেখলেন হুমায়ুন রহমান সোফায় বসেছিলেন। নওরিন আফরোজ সামনে এসে দাঁড়াতেই কিছুক্ষণ নওরিন আফরোজকে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, তুমি কি আমাকে বোকা মনে করো নরিন? নওরিন আফরোজের যেন কলিজাটা শুকিয়ে গেল। বলল, কি যে বলছেন, বোকা মনে করব কেন? না, কয়েকদিন ধরে মনে হচ্ছে তোমরা যেন আমাকে বোকাই মনে করছো। বোকার স্বর্গে বসবাস করছি তোমাদের বাসমতে। নওরিন আফরোজ কাজের বাহানায় এদিক ওদিক হেঁটে বললেন। কি বলছেন জাতা? কেন বোকা মনে করব? কি হয়েছে খুলে বলুন। হুমায়ুন রহমান বললেন, তোমার কি মনে হয় আমার কলিজার টুকরা ছেলে কোথায় আছে, কি করছে, কোথায় থাকছে, আমি কোনো বিষয় নিয়ে খোঁজখবর রাখি না? নওরিন আফরোজ মনে হয় বুঝতে পারলেন এবার উনি ধরা খেয়ে গেছেন। আমতা আমতা করে বললেন, আপনার ছেলে আপনি খোঁজ রাখতেই পারেন, এটা আমাকে এভাবে বলার কি আছে? বলার অনেক কিছু আছে, আমি জানি আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে, কিন্তু আজকে যে কাজটা করেছে সে কাজটা কি করা ঠিক হয়েছে? সন্দেহ তো আমার
কালকেই হয়েছিল, যখন সাদাফের সব পছন্দের প্রিয় খাবারগুলি রান্না করে সবাই গিললে। তখন থেকে বুঝতে পেরেছি এই খাবার আমার ছেলেও খেয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে কাজটা করলে সেটা সেটা জবাব দাও। নরিন আফরোজ এক হাত দিয়ে আরেক হাতের আঙুল খুঁড়তে খুঁড়তে বললেন। কি করেছি? হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দরজাটা ভালো করে একবার লাগিয়ে দিলেন, লাগিয়ে নরিন আফরোজের কানের কাছে এসে ধীরে ধীরে বললেন। নূরকে কেন ও বাড়িতে পাঠালে? পাঠিয়েছো সন্ধ্যার আগে। নিয়ে আসতে পারো নি তুমি? তুমি নিজে গিয়ে থাকতে, তা না বাচ্চা মেয়েটাকে সারা রাত তুমি তোমার ছেলের কাছে দিয়ে রাখলে। নরিন আফরোজ এবার যেন একটু খেপে গেলেন, স্বামীর দিকে তাকিয়ে বললেন। বাচ্চা মেয়ে মানে? সাদাফের স্ত্রী ও। সাদাফের শরীর অসুস্থ, জ্বর, ও যাবে না তো কে যাবে? হ্যাঁ, আমি যেতেই পারতাম, কিন্তু আমার ছেলে তার স্ত্রীকে দেখতে চেয়েছে তাই পাঠিয়েছি। আর আমি কোনো ভুল করছি বলে আমার মনে হয় না। আর নূর ইচ্ছা করে গিয়েছে, আমি তাকে জোর করে পাঠাইনি। আর আপনি ভুলে যাবেন না, নূর ওর 3 কবুল করা স্ত্রী। স্বামী অসুস্থ, তাই ও যাবে না তো কে যাবে? আর এত বাচ্চা মেয়ে করবেন না। এর থেকে বাচ্চা বয়সে আমি সাদাবকে জন্ম দিয়েছি, তখন আপনার মনে হয়নি আমি বাচ্চা মেয়ে ছিলাম? হুমায়ুন রহমান ভেবাচাকা খেয়ে গেলেন, আজ মা যেন ছেলের ভাষায় কথা বলছে। এতদিন ছেলে এই কথাটা বলতো, আজ মা ওই কথাটা বলো। কি জবাব দিবে হুমায়ুন রহমান? বুঝতে পারছেন না, উনি শুধু বলেন। দেখো, আমি বোঝাতে চেয়েছি সব কিছু ঠিক হলে যেত, কিন্তু এখন যেখানে ফজলু জানেই না, যদি জানে কি হবে, বুঝতে পেরেছো? কি হবে? কি হবে আমি বুঝতে চাই। ওর স্ত্রীকে নিয়ে গেছে, ওর স্ত্রী ওর কাছে নিজের ইচ্ছায় গেছে। কি হবে? নূরকে বাসা থেকে বের করে দিবে। দেখ, আমার ছেলের কি ক্ষমতা নেই বউকে নিয়ে বাইরে থাকার? প্রয়োজন পড়লে নূর আর আজ থেকে বাসায় আসবে না, ওই বাসায় থাকবে, ওই বাসায় ওর সংসার হবে। বলেই নরিন আফরোজ আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দরজা খুলে গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন। হুমায়ুন রহমান অবাক নয়নে চেয়ে রইলেন। বোকা নারী কি বোঝাতে চাইলেন আর কি বুঝলেন? এই মুহূর্তে ফজলুর রহমান একটু রাগ ছিল। রাগত অবস্থায় যদি শনি নুরাজ সারা রাত ওই বাড়িতে থাকবে, হয়তো ওর রাগ আরও বেড়ে যাবে। তাই যাচ্ছিলেন সন্ধ্যার আগে মেয়েটা ফিরে আসলেই হতো। গতকাল খাবার দাবারের আয়োজন দেখে সন্দেহ হয়েছিল হুমায়ুন রহমানের, তাই সোহানির সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ডিটেলস নিয়ে নিয়েছে এবং এটাও জানতে পেরেছে আজকে সাদাফের শরীর অনেক অসুস্থ। বাড়ির নিচে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন হুমায়ুন রহমান, কিন্তু উপরে ওঠেনি। সোহানির কাছ থেকে জেনেছে জ্বর কিছুটা কমেছে, এখন ঘুমাচ্ছে। তখন উনি ফিরে এসেছেন বাসায়। এদিকে রাত বাজে প্রায় 12টা। ফজলুর রহমান মোবাইল নিয়ে বসে আছেন, ভাবছেন শ্বশুরবাড়িতে ফোন লাগাবে কিনা। এত রাতে ফোন দেওয়াটা কি ঠিক হবে? পরে ফোনটি রেখে দিলেন, রেখে সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন। হঠাৎ করে নূর চলে গেল, ঘটনাটা কি? সামিহা বেগম আমতা করে বললেন। ওর নাকি ভালো লাগছিল না, তাই বলল একদিন বেরিয়ে আসবে। কথা বলতে চাইলে ফোন দিন, ফোন দিয়ে কথা বলে নিন। সামিহা বেগম ভালো করে জানেন ফজলুর রহমান এত রাতে কখনোই তার সম্বন্ধীকে ফোন দিবে না, তাই এই চান্সটি নিয়েছে এবং কাজেও দিয়েছে। ফোন রেখে ফজলুর রহমান বললেন। থাক, সকালে দিব। এত রাতে ফোন দেওয়াটা সীমাচীন হবে না। সবাই হয়তো ঘুমাচ্ছে, নূর হয়তো ঘুমিয়ে গেছে। এ কথা বলে ফজলুর রহমান শুয়ে পড়লেন। রাত বাজে প্রায় 1টা। নূরের চোখে কোনো ঘুম নেই, কেন যেন ঘুমাতে পারছে না। খাটে বাম পাশে শুয়েছে ঠিকই, কিন্তু এমন চেপে শুয়েছে যেন ইঞ্চি পরিমাণ জায়গা অবশিষ্ট নেই। একটু এদিক ওদিক হলেই যে কোনো মুহূর্তে পড়ে যাবে। সাদাফ লক্ষ্য করলো খাটের মাঝখানে পুরো খাট ফাঁকা পড়ে আছে, অথচ নূর এমনভাবে চেপে শুয়েছে যেন ওকে কেউ জোর করে অতখানি জায়গা দিয়েছে। সাদাব ধীরে ধীরে হালকা স্বরে ডাকলো। নূরের কোনো সারা শব্দ নেই। সাদাব বুঝতে পারছে না নূর কি ঘুমিয়ে গেছে কিনা। গায়ে হাত দিবে সেটাও মন চাচ্ছে না। যদি কেঁপে ওঠে মেয়েটি, আরেকটু জোরে বলল। নূর। নূর শুনছে সাদাবের প্রত্যেকটি বলা কথাই, তারপর ধীরে ধীরে জবাব দিল। হুম। সাদাব জিজ্ঞেস করলো। ঘুমিয়েছিস? নূর জবাব দিল হ্যাঁ। সাদাব মুচকি হাসলো, বলল। ঘুমালে কথা বলছিস কি করে? নূর আর কোনো কথা বলল না। সাদাব বলল। আর একটু এদিকে এসে ঘুমা, পড়ে যাবি ঘুমের মধ্যে। তোর এখানে একটু জায়গা নেই। না না, আমি ঠিক আছি, পড়বো না। বলল নূর। সাদাব বলল।
বেশি কথা বলিস না, আর একটু এদিকে চেপে ঘুমা, পড়ে যাবি বলছি। নূর সাদাপের দিকে ঘুরতে গিয়ে ধপাস করে বিছানা থেকে পড়ে আহ করে চিৎকার দিয়ে উঠল। সাদাপ সাথে সাথে বিছানা থেকে উঠে ওই পাশে গিয়ে নূরের কাছে গিয়ে বলল। কোথায় লেগেছে দেখি? নূর বলল, না না, দেখতে হবে না। কারণ কোমরে লেগেছে। নূর যাচ্ছে না কোমরে, এখন সাদাপ হাত দিক। সাদাপ বলল। কোথায় লেগেছে বলছি, দেখা। নূর আবার বলল। না, কোথাও লাগেনি, এমনি শব্দ হয়েছে। সাদাপ আর কোনো কথা না বলে নূরকে সাথে সাথে কোলে তুলে নিল, নিয়েই সাথে সাথে বিছানায় শুয়ে দিয়ে বলল। কোথায় ব্যথা পেয়েছিস বল, আমাকে এখন মালিশ করে না দিলে পরে এটাতে অনেক ভুগতে হবে। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল। এদিকে কোমরের দিকে ব্যথা পেয়েছি। সাদাব বুঝতে পারলো এই জন্যই হেজিটেট ফিল করছিল নূর। সাদাব সাথে সাথে রুম থেকে বাইরে বের হয়ে গিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে আসলো। এসে সাথে সাথে নূরকে বলল। জামাটা একটু ওঠা। নূর বলল। না না, প্রয়োজন নেই, এমনি একটু মালিশ করলে ঠিক হয়ে যাবে। সাদাব বলল। বেশি কথা বলিস না, জামাটা একটু ওঠা। এই আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তোর সমস্যা নেই, জামাটা ওঠা। আমি তো বরফ দিয়ে দিচ্ছি, তাহলে আর সমস্যা হবে না। বলে সাদাব সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূর দেখলো সাদাবের চোখ বন্ধ, তাই কোমরের দিকে জামাটা একটু উঠিয়ে দিল। সাদাব কোমরের হাত দিতেই প্রথম কোমরে সাদাবের হাতের স্পর্শ পেয়ে নূর কেঁপে উঠল। সাদাব চেপে ধরল নূরের কোমর, চোখ বন্ধ করা অবস্থায় বলল। নড়াচড়া করিস না, বরফ দিতে দে। বলে ঠান্ডা বরফ নূরের কোমর ত্বকে লাগাতেই যেন ছেদ করে উঠল। নূর সাথে সাথে চেপে ধরল সাদাবের হাত, তারপর বলল। আর পারছি না, অনেক ঠান্ডা দিতে হবে না প্লিজ। সাদাব বলল। না, একটু দিতে হবে, হাত ছাড়। নূর বলল। না না, অনেক ঠান্ডা, ভীষণ খারাপ লাগছে, ঠান্ডা লাগছে আমার। সাদাব বিরক্ত হয়ে চোখ খুলে ফেলল। এক ঝটকা নূরের হাতটা সরিয়ে উন্মুক্ত কোমর এক হাত দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে বরফ লাগাতে লাগলো। নূর লজ্জায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের ভিতর কেমন লাগছে বুঝাতে পারবে না। নূর উন্মুক্ত কোমরে হাত দিয়ে রেখেছে। সাদাব লজ্জা, ভয়, শিহরণ সব কিছু মিলিয়ে যেন একাকার হয়ে যাচ্ছে। কেমন ভীষণ এক যন্ত্রণাময় সুখ অনুভব হচ্ছে নূরের। মিনিট দুয়েক বরফ দেওয়ার পর বরফটি শেষ হয়ে গেলে সাদাব খালি হাত দিয়ে নূরের কোমরটি ধীরে ধীরে মালিশ করে দিতে লাগলো। কিছুক্ষণ পর মালিশ দেওয়া শেষ হয়ে গেলে জামাটি নামিয়ে দিয়ে ধীরে ধীরে তাকালো নূরের দিকে। তারপর নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে খুব আস্তে ঘোর লাগা কণ্ঠে বলল। সারা রাত আজকে আমার বুকে শুয়ে থাকবি, না হলে আবার পড়ে যাবি। রাতভর জ্বর শরীরে বরফ হাতে নিয়ে তোকে আর মালিশ করতে পারবো না। তুই চুপচাপ আমার বুকে শুয়ে থাকবি, কোনো কথা শুনতে চাই না। বলেই নূরের পাশে শুয়ে পড়ল সাদাব নূরকে জড়িয়ে ধরে। রাত বাজে 2টা। নূরের চোখে কোনো ঘুম নেই, তবুও নিঃশ্বাসটা হালকা চেপে সাদাপের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। সাদাপ পেছন থেকে নূরকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। সাদাপ ঘুমাতে পারছে না। এত কাছে নিজের প্রিয়সী, নিজের সহধর্মিণী, নতুন বিয়ে করা বউ থাকলে কোন পুরুষটা ঘুমিয়ে থাকতে পারে? ধীরে ধীরে যেন সাদাপের অস্বস্তি বাড়তে লাগলো। ধীরে ধীরে নূরকে আরেকটু জড়িয়ে নিজের কাছে জড়িয়ে ধরতে লাগলো সাদাপ। নূরে যেন মনে হচ্ছে নিঃশ্বাসটাই এবার সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে। সাদাপ নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। ধীরে ধীরে নিজের কপাল ছেঁকালো নূরের কাঁধে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সাদাপ। কানের কাছে ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে বলল। নূর, ঘুমিয়ে গেছিস? নূর কি বলবে বা কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না, তাই চুপ করে রইল। সাদাপ নূরের কাঁধে না ঘষতে ঘষতে আবার ফিস ফিস করে বলল। ঘুমিয়ে গেছিস নূর? সারা শরীরে শিহরণ বয়ে গেল নূরের। সুরসুরি লাগছে নূরের কাঁধে বরাবর, না ঘষার কারণে। কাঁধটা একটু সরিয়ে বলল। না, ঘুমোতে পারছি না, যেভাবে আপনি ধরে রেখেছেন ঘুমানো যায় নাকি? সাদাপ মুচকি হাসলো, তারপর আবারও ফিস ফিস করে বলল। এখন থেকে এইভাবে ঘুমানোর অভ্যাস করে নে। আমি এইভাবে প্রতিদিন তোকে চেপে ধরে শুয়ে থাকবো। নূর ঠাস করেই বলে উঠল। ইস, প্রতিদিন চাইলেই হলো? প্রতিদিন বুঝি আমাকে এখানে পাবেন আপনি? আর এভাবে চেপে ধরে থাকলে কেউ ঘুমোতে পারে? নিঃশ্বাসটা যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে। সাদাপ অবাক হয়ে গেল নূরের কথা শুনে, তারপরে বলল। মাথা মোটা গধি, এটাকে চেপে ধরে শুয়ে থাকা বলে না। তোর স্বামী তোকে কতটা ভালোবেসে নিজের সাথে মিশিয়ে শুয়ে আছে সেটা ফিল কর। এটাকে স্বামীর আদর, স্বামীর ভালোবাসা বলে। স্বামীর আদর, স্বামীর ভালোবাসা এরকমই হয়। এদিকে সাইমন অনেকক্ষণ ধরে চিন্তা করছে। রিমার কথা মনে পড়ছে। রিমাকে একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু রিমার রুমে যাওয়া কোনোভাবেই পসিবল না।
বাড়ির যে পরিবেশ যদি কেউ দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই। তাই হাতে মোবাইলটি নিয়ে সাথে সাথে ফোন করলো রিমাকে। 2বার রিং হওয়ার সাথে সাথে রিমা ফোন ধরতেই সাইমন বলে উঠল, কি রে, ফোন ধরতে এত দেরি লাগে কেন? ফোন তো হাতেই ছিল, ফোন ধরিসনি কেন? রিমা বলল, মাত্র 2 রিং হয়েছে, কোথায় দেরি করলাম? ফোনটা হাতে ধরে দেখে ধরতে তো একটু সময় লাগে। ঠিক আছে যাও, এরপর থেকে ফোনে রিং হওয়ার আগেই ধরবো। তুমি খালি চিন্তা করবে, আমাকে ফোন দিবে, আমি তার আগে ফোন রিসিভ করব। খুশি এবার? সাইমন বলল, তুই অনেক বেড়েছিস, মুখে মুখে অনেক বেশি কথা বলিস। এরকম যদি তোর পারফরমেন্স হয় তুই কিন্তু ভালো বউ হতে পারবি না। স্বামীর কথা না শুনলে কিন্তু ভালো বউ হওয়া যায় না। রিমা বলল, সেদিন অনেক দূর, আপনার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তাই আপনি আমার স্বামী না যে আপনার সব কথা আমার শুনতে হবে। সাইমন একটু থেমে গেল, তারপর রিমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শোন, একটা কথা মাথায় এসেছে, রাখবি? রিমাও একটু শান্ত হলো, বলল, কি? সাইমন বলল, আয়, আজকে আমরা বিয়ে করি, তুই 3বার কবুল বলবি, আমি 3বার কবুল বলবো। কেউ আর না জানুক, কিংবা তুই আর আমি জানবো তুই আর আমি স্বামী স্ত্রী। ঠিক আছে? তাহলে আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। আলাদা করতে আসলে বলবো আমাদের তো বিয়ে হয়ে গেছে। রিমা বলল, সাহস তো কম না তোমার, তুমি কবুল কবুল করে বিয়ে করতে চাইছো? দেখলেন না সাদা ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিল। সাইমন বলল, এই জন্যই বলছি গাদি, বাড়ি থেকে বের করেছে, কিন্তু অস্বীকার কি করেছে? নূরের সাথে ভাইয়ের বিয়ে হয়েছে, অস্বীকার করতে পারেনি। তাই তোর আর আমার যদি বিয়ে হয়ে যায়, অস্বীকার করতে পারবে না। আয় না, কেউ তো জানবে না, শুধু তুই আর আমি জানবো। কি হলো, বলবি না কবুল? রিমা ভয় পেয়ে গেল, বলল, পাগল হয়ে গেছো তুমি? আর এখন আমরা কবুল বললে বুঝি বিয়ে হয়ে যাবে? সাইমন বলল, তোর আর আমার জন্য তো হয়ে যাবে। তুই জানবি হয়েছে, আমি জানবো হয়েছে, বাকিরা পরে জানবে, সমস্যা নেই। বল না প্লিজ। রিমা আমতামতা করে বলল। ঠিক আছে কবুল। সাইমন খুশিতে বলল। আমিও কবুল। রিমা আবার বলল। কবুল। সাইমন আবারও বলল। আমিও কবুল। রিমা বলল, কবুল 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 কবুল। আজকে থেকে তুই কিন্তু আমার বউ। বলল সাইমন। সাদাব অনেকক্ষণ ধরেই নূরকে বুকের সাথে চেপে জড়িয়ে ধরে রেখেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা বড় দায়ী হয়ে যাচ্ছে। এদিকে সাদাপের জ্বরও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সাদাপের শরীরের উষ্ণতায় নূরের যেন মনে হচ্ছে পুরো শরীর পুড়ে যাচ্ছে, এতটা গরম। কিন্তু সাদাপের আরাম লাগছে নূরকে জড়িয়ে ধরে থাকতে। নূরের ঠান্ডা শরীর পেঁচিয়ে মনে হচ্ছে একটু শান্তি শান্তি লাগছে। ধীরে ধীরে সাদাব নিজের থুতনি নামিয়ে আনলো নূরের কাঁধে। সাদাব কিছুক্ষণ নূরের কাঁধে না ঘষতে ঘষতে ধীরে ধীরে ঠোঁট মিশিয়ে দিল। নূরের কাঁধে ছোট ছোট করে চুমু খাচ্ছে সাদাব। সাদাবের উষ্ণ গরম নিঃশ্বাস নূর যেন আর সহ্য করতে পারছে না। অসহনীয় যন্ত্রণা মনে হচ্ছে সব কিছু। আগেও তো সাদাব ভাই স্পর্শ করত, তখন এরকম মনে হতো না। তাহলে কি বৈধ পুরুষের স্পর্শ এরকম হয়? নূর কেমন ভিতরে গুটিয়ে যাচ্ছে লজ্জায়, সংশয় দ্বিধায় বুঝতে পারছে না কি করবে। সাহস করে আমতা করে ধীরে ধীরে বলল, কি করছেন? সাদাব ঘোর লাগা কণ্ঠে বলল, নিজের বউকে আদর করছি। আদর বুঝিস? আদর এটাকে স্বামীর আদর বলে। আদর করছি তোকে আমি। নূর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। পেটে ভীষণ ব্যথা হচ্ছে নূরের। সাদাব ধীরে ধীরে নূরের হাত ছেড়ে নূরের নরম উদরের হাত গলিয়ে দিলে নূর সাথে সাথে হাত ধরে ফেলল। সাদাব বলল, খবরদার নূর, আটকাবি না, হাত ছাড়। আমাকে একটু স্পর্শ করতে দে প্লিজ। আমার ভীষণ জ্বর, ভীষণ ঠান্ডা লাগছে। একটু ধরে শুতে দে, তোর শরীরের উষ্ণতা চাই আমার। নূর ধীরে ধীরে হাত সরিয়ে নিল। সাদাব নূরের কামিজ ভেদ করে উন্মুক্ত উদরে হাত দুটো দিয়ে পেঁচিয়ে ধরল নূরকে। নূর সাথে সাথে নিজের জামা খামচে ধরল। সাদাবের ভালোবাসার আগ্রাসন ধীরে ধীরে যেন বাড়তে লাগলো। সারা উদরে সাদাবের হাতের অবাধ বিচরণ চলতে লাগলো। ধীরে ধীরে নূরকে নিজের কাছে আরও একটু জড়িয়ে ধরে কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ থামুন, সহ্য হচ্ছে না প্লিজ। সাদাব নূরের কানের কাছে ফিস ফিস করে ঘোর লাগা কণ্ঠে বলল, চুপচাপ থাক, আজকে থামাবি না আমাকে প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না।
নূর চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারলো না। ধীরে ধীরে সাদাব নূরকে নিজের কাছে আরও আরও কাছে গভীরভাবে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। নূর বলল, শুনুন আমার। সাদাব বলল। শ্, কথা বলিস না। নূর বলল। কিন্তু নূরের ঠোঁট আঁকড়ে ধরল সাদাব। অফিসে বসে আছে হুমায়ুন রহমান। কেমন যেন টেনশন হচ্ছে খুব। ফজলুর রহমান দ্রুত পায়ে হেঁটে এসে বলল, ভাইয়া কিছু বের করতে পারলে কিভাবে কি হয়েছে? হুমায়ুন রহমান বলল, আমার মাথায় তো কিছু আসছে না। গতকাল পর্যন্ত সব ঠিক ছিল, আজকে কি হয়ে গেল? ফজলুর রহমান বললেন, ভাই এখন কি করব? আমাদের প্রোডাকশনের ডেটার সাথে ফাইলের এমনকি অফিসিয়ালি কোনো কিছুই মিলছে না। রাতারাতি এত পরিবর্তন আমি তো বুঝে উঠতে পারছি না। গতকাল পর্যন্ত সব চেক করলাম, ভুলটা কোথায় হয়ে গেল? প্রোডাকশন যেহেতু টাইম মতো হতে পারেনি, শিপমেন্ট ক্যান্সেল করে দিবে। কিন্তু ক্যান্সেল করবে সেটা ঠিক আছে, ওনাদের সাথে যে আমাদের চুক্তি, সেই চুক্তিও তো যদি বাতিল করে দেয়, চুক্তি অনুযায়ী আমাদের বহুত বড় একটা ক্ষতিপূরণ দিতে হবে। সেটা আমাদের জন্য অনেক বিশাল অঙ্কের ক্ষতি হয়ে যাবে ভাইজান। এমন সময় পিএস শফিক সাহেব ভিতরে এসে বললেন, স্যার, সমস্যা হয়ে গেছে। ওনারা তো ইমেল করেছে, আমাদের প্রোডাকশন নাকি অনেক বড় প্রবলেম দেখা দিয়েছে, যেটা ওনাদের প্রত্যাশার বাইরে। এমন ডিপোজিট প্রোডাক্ট কী করে হলো সেটা আমাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। হুমায়ুন রহমানের কপাল চুয়ে চুয়ে ঘাম পড়ছে। তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। কিছুই বুঝে উঠতে পারছে না। ওনারা তো বেশ কিছুদিন ধরে সব দায়িত্ব থেকে অফ নিয়েছিলেন। যা বলার সেটা তো শুধু সাদাব বলতে পারবে, কিন্তু সাদাবও তো বেশ কিছুদিন ধরে এখানে নেই। তাছাড়া ছেলেটার জ্বর।